পঞ্চম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 185, প্রশ্ন 17। ম্যানরের দুর্গের বৈশিষ্ট্য এবং গুরুত্ব উল্লেখ করো। ম্যানরের দুর্গের জীবন কেমন ছিল? 4+4। উত্তর: ম্যানরের দুর্গের বৈশিষ্ট্য। সামন্ত প্রভুরা নিজ নিজ অঞ্চল শাসন করার উদ্দেশ্যে সেখানে দুর্গের মতো করে নিজের সুরক্ষিত প্রাসাদটি নির্মাণ করতেন। এই দুর্গের প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল: 1. অবস্থান। বহিরাগত শত্রুর ওপর নজর রাখার সুবিধার্থে সামন্ত প্রভুদের অধিকাংশ দুর্গ কোনো ক্ষুদ্র পাহাড় বা উচ্চভূমির ওপর নির্মিত হতো। সমতল ভূমিতে নির্মিত দুর্গগুলির প্রাচীর বেষ্টিত হতো এবং প্রাচীরকে বেষ্টন করে থাকত জলের গভীর পরিখা। 2. নির্মাণ কৌশল। পাথর দিয়ে তৈরি এই দুর্গগুলির দেওয়ালে ছোট ছোট ফুটো থাকত, যেগুলির মধ্য দিয়ে বহিরাগত শত্রুর গতিবিধির দিকে নজর রাখা এবং শত্রুকে লক্ষ্য করে তীর, বর্ষা, বল্লম ইত্যাদি নিক্ষেপ করা যেত। দুর্গের শিকারে গম্বুজের মতো অংশ থেকে দূরের শত্রুকে লক্ষ্য করে তীব্র আঘাত হানাও যেত। 3. তোরণ। দুর্গের প্রধান তোরণের পরীক্ষার ওপর একটিমাত্র টানা সেতু থাকত, যার দ্বারা দুর্গের ভারী লোহার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা যেত। শত্রুর আক্রমণের সময় টানা সেতু তুলে নিয়ে দুর্গের মূল ফটক বন্ধ করে দেওয়া যেত। 4. দুর্গের স্বাচ্ছন্দ্যহীন জীবন। দুর্গের ভেতরকার জীবনযাত্রা খুব একটা আরামদায়ক ছিল না। ছোট জায়গায় একসঙ্গে অনেকে বাস করতে হতো। কোনো কোনো দুর্গের মধ্যে আমোদ প্রমোদের ব্যবস্থা থাকলেও তা ছিল যৎসামান্য ও একঘেয়ে। দুর্গের গুরুত্ব। 1. মধ্যযুগের দুর্গগুলি বহিরাগত দুর্ধর্ষ আক্রমণকারীদের যেমন ভাইকিং, সারসেন, ম্যাগিয়ার হাত থেকে ইউরোপকে রক্ষা করেছিল। 2. মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে দুর্গগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 3. এগুলি সামন্ত প্রভুদের ক্ষমতা ও মর্যাদার প্রতীক হিসেবে কাজ করেছিল। ম্যানরের দুর্গের জীবন। প্রতিটি ম্যানরে জমিদার বা সামন্ত প্রভুর বাসস্থান বা প্রাসাদটি ছিল এক দুর্গ বিশেষ। এই প্রাসাদে ম্যানর প্রভুর বাসকক্ষ, তার কর্মচারীদের থাকার ঘর, খাবার ঘর, প্রার্থনা কক্ষ, আস্তাবল প্রভৃতি ছিল। এই প্রাসাদ দুর্গের বৈশিষ্ট্যগুলি ছিল: 1. ঘরের অভ্যন্তর। প্রাসাদে আসবাবপত্র খুবই কম থাকত। ট্র্যাপেস্ট্রি নামে কারুকার্য করা ভারী কাপড়ের পর্দা দেওয়ালে ঝোলানো থাকত এবং দেওয়ালে ঢাল, তরোয়াল, বর্ষা, অন্যান্য অস্ত্রশস্ত্র শিকার করে আনা সামগ্রী প্রভৃতি সাজানো থাকত। ঘর উত্তপ্ত করার জন্য ছিল চুল্লির ব্যবস্থা। 2. খাবার ঘর। প্রাসাদের কেন্দ্রস্থলে থাকত বৃহদাকার খাবার ঘর, যেখানে মশাল ও মোমবাতি জেলে ভোজসভার আয়োজন করা হতো। ভোজের আয়োজনে বিপুল পরিমাণ ষাঁড় ও শূকরের মাংস, মদ প্রভৃতি ছাড়াও আপেল, পেয়ারা, শালগম, বিট প্রভৃতির পর্যাপ্ত ব্যবস্থা থাকত। 3. সুরক্ষা। সুরক্ষার কথা ভেবে প্রাসাদ দুর্গগুলির বিশেষভাবে তৈরি করা হতো। কক্ষগুলি ছিল অন্ধকার ও স্যাঁতস্যাঁতে, কারণ প্রাসাদে কোনো জানলা না রেখে দেওয়ালে কতগুলি ছিদ্র রাখা হতো, যেগুলির মাধ্যমে আক্রমণকারীদের দিকে তীর, বর্ষা ইত্যাদি নিক্ষেপ করা যেত। এখানে একটা ছবি রয়েছে, যার নিচে লেখা আছে মধ্যযুগে ইউরোপীয় দুর্গ। 4. চিত্ত বিনোদন। প্রভু ও অভিজাত সম্প্রদায়ের মানুষ অবসর বিনোদন, আমোদ প্রমোদের জন্য প্রাসাদ দুর্গের অভ্যন্তরে ও বাইরে পাশা খেলা, দাবা খেলা, নাচ গান, শিকার, কৃত্রিম যুদ্ধ প্রভৃতিতে অংশ নিয়ে সীমাহীন সুখে ও বিলাসিতায় জীবন কাটাতো। উপসংহার: ম্যানর প্রভু ও তার লোকজন ম্যানর হাউস ও গির্জাকে কেন্দ্র করে সারা বছর শিকার, যুদ্ধ এবং বিভিন্ন আনন্দ স্ফূর্তি করে অত্যন্ত বিলাসিতায় দিন কাটাতো। অন্যদিকে ম্যানর অঞ্চলে বসবাসকারী শোষিত এবং নির্যাতিত সাধারণ কৃষক ও ভূমিদাসরা অত্যন্ত অনাদরে, ভগ্ন কুটিরে, ছিন্ন বস্ত্রে জীবন অতিবাহিত করতে বাধ্য হতো। প্রশ্ন 18। মধ্যযুগের ইউরোপে সার্ফ বা ভূমিদাসদের অবস্থা কেমন ছিল? তারা কিভাবে মুক্তি লাভ করত? 4+4। উত্তর: মধ্যযুগে ইউরোপে সার্ফ বা ভূমিদাসদের অবস্থা। মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিঃস্ব হতদরিদ্র কৃষকদের ভূমিদাস বা সার্ফ বলা হতো। নানাবিধ শোষণে জর্জরিত মধ্যযুগের ইউরোপের ভূমিদাসদের অবস্থা ছিল সীমাহীন দুর্দশায় পূর্ণ।
এক, সামন্ত প্রভুর দাসত্ব। ভূমিদাসদের সঙ্গে সামন্ত প্রভুরা পশু সুলভ আচরণ করত এবং দিবারাত্র পরিশ্রম সাধ্য কাজগুলি তাদের দিয়ে করাতো। ভূমিদাস পালানোর চেষ্টা করলে তার ভয়ঙ্কর শাস্তি হতো। দুই, পরাধীনতার গ্লানি। কোনো ভূমিদাস বা তার পুত্রকন্যা সামন্ত প্রভুর নিয়ন্ত্রণ ক্ষেত্রের বাইরে কোথাও বিবাহ, ভূমিদাসের ছেলের লেখাপড়া শেখা বা কিছু কাজ শিখতে শহরে যাওয়া প্রভৃতি প্রভুর অনুমতি ছাড়া সম্ভব ছিল না। ভূমিদাসরা বংশানুক্রমে এই পরাধীনতা ভোগ করত। তিন, বাধ্যতামূলক কাজ। ভূমিদাসকে তার প্রভুর জমিতে সপ্তাহের বেশিরভাগ সময় বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। তাছাড়া নিজের জমি ফেলে রেখে তাকে আগে জমিদারের জমিতে হাল দেওয়া, বীজ বপন করা, ফসল তোলা প্রভৃতি কাজগুলি করতে হতো। জমিদারের রাস্তা, খাল, সাঁকো প্রভৃতি নির্মাণের ভূমিদাসরা বাধ্য ছিল। পৃষ্ঠা 186। 4, করভার। জমিদার ও গির্জা বিভিন্ন উপলক্ষে ভূমিদাসদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করে তাকে নিঃস্ব করত। ভূমিকর, জলকর, বিবাহ কর, পশুচারণ কর, ধর্মকর প্রভৃতি ছাড়া আরো নানা ধরনের কর তাদের দিতে হতো। ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলেও প্রভুকে হেরিয়ট নামে কর দিতে হতো। 5, অবর্ণনীয় অত্যাচার। প্রভুর ইচ্ছার বিরুদ্ধে সামান্যতম কাজ করলে বা প্রভু অখুশি হলে অনেক সময় সার্ফ ও তার পরিবারের সদস্যদের দারুণ অত্যাচার সহ্য করতে হতো। পলাতক সার্ফকে অনেক সময় মৃত্যুদণ্ডও দেওয়া হতো। সার্ফ বা ভূমিদাসদের মুক্তির উপায়। মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামোয় সার্ফ বা ভূমিদাসদের জীবন ছিল নিদারুণ কষ্টের। তবে একাদশ শতকের পর থেকে নানা উপায়ে তারা মুক্তি লাভ করতে থাকে। 1, সামন্ত প্রভুর উদারতা। কোনো কোনো উদার এবং সদয় সামন্ত প্রভু স্বেচ্ছায় তার অধীনস্থ ভূমিদাসদের মুক্তি দিতেন। 2, ধর্মীয় ভূমিকা। কোনো কোনো ভূমিদাস গির্জায় ধর্মীয় কাজে নিযুক্ত হয়ে অথবা ক্রুসেড অর্থাৎ ধর্মযুদ্ধে যোগদান করে তার কাজের স্বীকৃতি স্বরূপ সামন্ত প্রভুর ভূমিদাসত্ব থেকে মুক্তি পেত। 3, পলায়ন। এ যুগে একদিকে যেমন নতুন বসতির প্রসার ঘটে, তেমনি নতুন নতুন শহর গড়ে ওঠে। ম্যানর থেকে দূরবর্তী এসব স্থানে পালিয়ে এসে ভূমিদাসরা শিল্প এবং বাণিজ্যের কাজে নিযুক্ত হতো। 4, অর্থমূল্যে মুক্তি। কোনো কোনো ভূমিদাস তার প্রভুকে নির্দিষ্ট অর্থমূল্য দিয়ে মুক্তি ক্রয় করতে পারত এবং মুক্তির পর সামান্য মজুরির বিনিময়ে প্রভুর জমিতেই শ্রম দিয়ে জীবিকা অর্জন করত। উপসংহার। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ভূমিদাসদের ওপর সীমাহীন অত্যাচার এবং নির্যাতনের ফলে সামন্ত প্রভুদের বিরুদ্ধে ক্রমশ বিদ্রোহ দানা বাঁধতে শুরু করেছিল। এই বিদ্রোহগুলি সামন্ততন্ত্রের মূলে কুঠারাঘাত করে, তার মৃত্যুর পথ প্রস্তুত করে দেয়। অর্থাৎ বলা যায় বিদ্রোহ ভূমিদাসদের মুক্তির পথ সর্বাধিক প্রশস্ত করেছিল। প্রশ্ন 19, সামন্ততন্ত্রের যুগে ইউরোপের কৃষক বিদ্রোহের প্রধান কারণগুলি উল্লেখ করো। উত্তর। সূচনা। সামন্ততন্ত্রে শোষিত এবং নিপীড়িত কৃষকরা তাদের প্রভুর বিরুদ্ধে মাঝে মধ্যেই বিদ্রোহ করত। প্রসঙ্গত উল্লেখ্য যে মধ্যযুগে প্রত্যেকটি কৃষক বিদ্রোহই সামন্ত প্রভু ও সম্রাটের শক্তিশালী সেনাবাহিনী দমন করেছিল। ইউরোপে কৃষক বিদ্রোহের কারণ। সামন্ত প্রভুর বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহের প্রধান কারণগুলি ছিল: 1, ভূমিদাসদের অবস্থা। ইউরোপে সার্ফ বা ভূমিদাসরা প্রভুর ব্যক্তিগত সম্পত্তি না হলেও তারা জীবনের অধিকাংশ ক্ষেত্রেই ছিল পরাধীন। ভূমিদাসের প্রতি প্রভু অবিচার করলেও সে আইনের কোনো সহায়তা পেত না। প্রভুর জমির সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে থেকে ভূমিদাসরা বংশানুক্রমে তাদের জীবন কাটাতে বাধ্য হতো। 2, পরাধীনতার গ্লানি। কৃষক তার ছেলেকে ম্যানর এলাকার বাইরে শিক্ষা গ্রহণ বা অন্যান্য প্রয়োজনে পাঠাতে চাইলে বা ছেলে মেয়েকে বাইরে বিবাহ দিতে চাইলে প্রভুর অনুমতি লাগত। প্রভুর অনুমতি ছাড়া কৃষক নিজের কোনো ইচ্ছাও পূরণ করতে পারত না। কৃষক পরিবারগুলি নিজেরা জমি ভোগ দখলের অধিকার পেলেও তা বিক্রয় বা বন্টনের স্বাধীনতা কৃষকদের ছিল না। ফলে বিভিন্ন শ্রেণীর কৃষকদেরই বংশ পরম্পরায় প্রভুর স্বার্থে সেই জমিতে উৎপাদন কার্য অব্যাহত রাখতে বাধ্য হতো। 3, করের বোঝা। সামন্ত প্রভু ও গির্জা কর্তৃক আরোপিত বিভিন্ন করের বোঝা কৃষকের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। টাইলে বা সম্পত্তি কর, টাইদ বা ধর্মকর, পথ কর, পশুচারণ কর, বন কর, বিবাহ উপলক্ষে কর, উত্তরাধিকারকে জমি হস্তান্তর বিষয়ক কর,
প্রভৃতি প্রদান করে কৃষকের নাভির শ্বাস উঠত। এছাড়া কৃষক একমাত্র প্রভুর জাঁতা কল, আঙুর পেশাই কল, শস্যের গোলা প্রভৃতি ব্যবহার করতে বাধ্য ছিল। এখানে একটা ছবি রয়েছে সামন্ততন্ত্রের যুগে ইউরোপের কৃষক বিদ্রোহের। 4. বেগার প্রথা। সব ধরনের কৃষকদেরই সপ্তাহের বেশিরভাগ সময় প্রভুর জমিতে বিনা পারিশ্রমিকে কোনো না কোনো ভাবে বেগার খাটতে হতো। এই শ্রম করভি নামে পরিচিত ছিল। লাঙল দেওয়া, বীজ বপন, ফসল কাটা প্রভৃতি কাজের সময় আগে প্রভুর কাজ সেরে পরে কৃষক নিজের জমিতে যেতে পারত। দুর্যোগের পরিস্থিতিতে ফসল রক্ষার প্রয়োজন হলে আগে প্রভুর ফসল রক্ষা করতে হতো। 5. অবর্ণনীয় অত্যাচার। কৃতদাসদের মতো না হলেও এ যুগের ভূমিদাসরা ছিল সর্বাধিক অত্যাচারিত ও শোষিত। ভূমিদাসের সামান্য অপরাধে তার পরিবারের সব সদস্যকেই বিভিন্ন শাস্তি ভোগ করতে হতো। নির্যাতন থেকে পালানোর চেষ্টা করলে তাদের সীমাহীন শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতো। 6. বিকল্প জীবিকার অনুপস্থিতি। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, শিল্প এবং বাণিজ্যের পশ্চাৎগামিতা প্রভৃতির ফলে নির্যাতিত কৃষক সম্প্রদায় বাইরে গিয়ে বিকল্প জীবিকার সঙ্গে যুক্ত হতে পারত না। ফলে বংশ পরম্পরায় প্রভুর অত্যাচার ভোগ করে জমির সঙ্গে যুক্ত থাকাই কৃষকদের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছিল। পৃষ্ঠা 187। উপসংহার। 1348 খ্রিস্টাব্দে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে প্লেগ বা ব্ল্যাক ডেথ ছড়িয়ে পড়লে কয়েক দশকের মধ্যে ইউরোপের অন্তত 40% মানুষের মৃত্যু হয়। ফলে সামন্ত প্রভুর উৎপাদনের কাজে লোকবল কমে যায়। এই জনসংখ্যা হ্রাস সেখানকার সামন্ততন্ত্রের পতনে কফিনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। প্রশ্ন 20। ইউরোপের সামন্ততন্ত্রের গুরুত্ব বা তাৎপর্যগুলি উল্লেখ করো। ইউরোপের সামন্ততন্ত্রের কি কি নেতিবাচক প্রভাব পড়েছিল? 4+4। উত্তর। সামন্ততন্ত্রের গুরুত্ব বা তাৎপর্য। বহিরাগত বর্বর শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষার উদ্দেশ্যে মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। মধ্যযুগের বেশ কিছু ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। এগুলি হলো: 1. নিরাপত্তা বিধান। সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্যে বহিরাগত আক্রমণকারীদের হাত থেকে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সাধারণ মানুষের একমাত্র ভরসা ছিল তার সামন্ত প্রভু। 2. শান্তি প্রতিষ্ঠা। সামন্ততন্ত্র ইউরোপে পূর্বতন অস্থিরতা ও অশান্তি দূর করে শান্তি, সুস্থিতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এর ফলে প্রভুর শোষণ থাকলেও মানুষ নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে পারত। 3. সমাজ জীবনে সচলতা রক্ষা। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক এবং ভূমিদাসদের উৎপাদনের কাজে ব্যবহার করে কৃষি এবং অন্যান্য উৎপাদনমূলক কাজগুলিকে সচল রাখার ফলে ইউরোপের জীবনযাত্রায় স্বাভাবিক ছন্দ এসেছিল। 4. শিল্প রীতির বিকাশ। সামন্ত প্রভুরা নিরাপত্তার প্রয়োজনে দুর্গ নির্মাণ শুরু করলে প্রাচীন রোমান স্থাপত্য রীতির সঙ্গে মধ্যযুগীয় গথিক শিল্পরীতির সংমিশ্রণে ইউরোপে নতুন ধরনের স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। 5. শিক্ষার প্রসার। সামন্ততান্ত্রিক যুগে যাজক সম্প্রদায়ের পরিচালনায় এবং চার্চের তত্ত্বাবধানে ইউরোপের বিভিন্ন প্রান্তে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে নবম শতক থেকেই ইউরোপের নতুন করে জ্ঞান চর্চা শুরু হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দ্বাদশ শতক থেকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে থাকে। 6. সিভালরির আদর্শ প্রতিষ্ঠা। এই সময় বীরত্বের আদর্শ বা সিভালরির ধারণা গড়ে উঠেছিল। সিভালরি এ যুগের ইউরোপের সাধারণ মানুষকে মূল্যবোধ, ভদ্রতা, নারীর সম্মান রক্ষা প্রভৃতি আদর্শে অনুপ্রাণিত করেছিল। এজন্য সিভালরিকে বলা হয় সামন্ততন্ত্রের পুষ্প। 7. স্বয়ংসম্পূর্ণ ম্যানর ব্যবস্থা। মধ্যযুগের ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার পণ্য সামগ্রী দূরে পাঠানো কষ্টসাধ্য ছিল। এই পরিস্থিতিতে সামন্ততন্ত্রের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ ম্যানর বা গ্রামগুলি গড়ে উঠলে মানুষের সুবিধা হয়েছিল। সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাব। ইউরোপে সামন্ততান্ত্রিক কাঠামোর ইতিবাচক দিকগুলির পাশাপাশি কতগুলি নেতিবাচক দিকও ছিল। সেগুলি হলো: 1. বৈষম্যমূলক অধিকার। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্ত প্রভু ও অভিজাতরা সমাজের সকল অধিকার ভোগ করলেও সাধারণ মানুষ তা ভোগ করার অধিকার ছিল না।
দুই, অর্থনৈতিক বৈষম্য। সামন্ত সমাজে অর্থনৈতিক বৈষম্য ছিল প্রবল। ধনী সামন্ত প্রভু এবং অভিজাতরা ছিল অত্যন্ত ধনী এবং কৃষক ও ভূমিদাসরা ছিল অত্যন্ত দরিদ্র। বিবিধ করের বোঝা, বেগার প্রথা প্রভৃতি দরিদ্র শ্রেণীর মানুষের জীবনে গাঢ় অন্ধকার নিয়ে এসেছিল। তিন, বল প্রয়োগ। পেশি শক্তি ছিল সামন্ততান্ত্রিক সমাজের সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস। নিজেদের গুরুত্ব প্রমাণ করতে সামন্ত প্রভুদের মধ্যে প্রতিনিয়ত ডুয়েল বা লড়াই চলত। শক্তি প্রদর্শনের অবিরাম প্রয়াস সমাজকে অশান্ত করে তুলেছিল। চার, পশ্চাৎগামিতা। সামন্ততান্ত্রিক যুগের অনুন্নত কৃষি প্রযুক্তি, পিছিয়ে পড়া শ্রম বিভাজন পদ্ধতি প্রভৃতির ফলে কৃষির উৎপাদন খুবই কম হতো। শুধু গ্রাম সমাজের প্রয়োজনে উৎপাদন কাজ চলত বলে একদিকে বাণিজ্যের উন্নতি যেমন বাধা প্রাপ্ত হয়েছিল, অন্যদিকে তেমনি প্রাকৃতিক দুর্যোগের ফলে খাদ্য সংকট দেখা দিত। এ যুগের অর্থনীতি জমি কেন্দ্রিক আঞ্চলিক গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছিল। পাঁচ, ভূমিদাসদের জীবন যন্ত্রণা। সামন্ততন্ত্রে ভূমিদাসদের জীবন ছিল এক কথায় পশুর জীবন। সীমাহীন পরিশ্রম করেও অনাহার, অর্থাহার, শারীরিক নির্যাতন প্রভৃতি ছিল তাদের নিত্য সঙ্গী। উপসংহার: মধ্যযুগে সামন্ততন্ত্র যেমন একদিকে তাৎক্ষণিক অস্থিরতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল, অন্যদিকে তেমনি সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলির ফলে এর অবক্ষয়ও শুরু হয়েছিল। প্রশ্ন 21। ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয় বা পতনের কারণগুলি কি ছিল? উত্তর: সূচনা: খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে ইউরোপে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ লক্ষ্য করা যায়, কিন্তু চতুর্দশ শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন কারণে পশ্চিম ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অবক্ষয় শুরু হয় এবং ক্রমে তা পতনের দিকে এগিয়ে যায়। সামন্ততন্ত্রের পতনের কারণ: এক, রক্ষণশীল উৎপাদন ব্যবস্থা। অধ্যাপক মরিস ডব মনে করেন যে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সামন্ততন্ত্রের প্রধান স্তম্ভ ম্যানরগুলি উন্নত হয়ে উঠতে ব্যর্থ হয়েছিল। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার এই চরিত্রগত রক্ষণশীলতার ফলে কৃষকের পরিশ্রম যেমন বেড়েছিল, কৃষি উৎপাদনের পরিমাণও তেমন ব্যাহত হয়েছিল। কৃষি উৎপাদনের এই রক্ষণশীলতা সামন্ততন্ত্রের পতনের অন্যতম কারণ হয়েছিল। পৃষ্ঠা 188। 2, কৃষক বিদ্রোহ। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক সম্প্রদায় সামন্ত প্রভু, গির্জা প্রভৃতি আরোপিত বিভিন্ন প্রকার করের চাপে জর্জরিত হয়ে পড়েছিল। তদুপরি প্রভুর জমিতে বিনা পারিশ্রমিকে বেগার খেটে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই জন্য তারা মাঝে মধ্যেই সামন্ত প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করত এবং তাতে সামিল হতো দিনমজুর, কারিগর প্রমুখ সমস্ত নির্যাতিত শ্রেণী। 3, ভূমিদাস বিদ্রোহ। ভূমিদাসদের ওপর সামন্ত প্রভুদের সীমাহীন শোষণ এবং নির্যাতনকে সামন্ততন্ত্রের পতনের অন্যতম কারণ বলে মনে করা হয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ভূমিদাসদের স্বাধীনতা প্রায় ছিল না বললেই চলে। তীব্র অত্যাচার এবং শোষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিদাস বিদ্রোহ সংঘটিত হতে থাকে, যা সামন্ততন্ত্রের ভিত্তি দুর্বল করে দেয়। 4, জনসংখ্যা হ্রাস। 1348 খ্রিস্টাব্দে ইউরোপে প্লেগ বা ব্ল্যাক ডেথ নামে মহামারী ছড়িয়ে পড়লে কয়েক দশকের মধ্যে ইউরোপের অন্তত 40% মানুষের মৃত্যু হয়। জনসংখ্যা হ্রাস পেলে মানুষের তুলনায় জমির অনুপাত বেড়ে যায়। কৃষক এবং ভূমিদাসের স্বল্পতায়, শ্রম শক্তির অপ্রতুলতার কারণে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যাহত হয় এবং সামন্ত প্রভুর আয় কমে যায়। সামন্ত প্রভুর আয় বৃদ্ধির বিকল্প কোনো পথ না থাকায় সামন্ততন্ত্র ক্রমে দুর্বল হয়ে পড়ে। 5, বাণিজ্যের প্রসার। ইতিহাসবিদ হেনরি পিরেন উল্লেখ করেছেন যে ইউরোপে নগর সভ্যতা ও বাণিজ্যের প্রসারের ফলে ম্যানরগুলিতে নির্যাতিত বহু কৃষক এবং ভূমিদাস মুক্ত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। ম্যানরের বহু ভূমিদাস এখানে পালিয়ে এসে শ্রমিকের কাজে যোগ দেয়, ফলে ম্যানরগুলির অবক্ষয় শুরু হয়ে যায়। 6, বাণিজ্য পণ্য উৎপাদন। অর্থনীতিবিদ পল সুইজের মতে দশম শতক থেকে বাণিজ্য এবং রপ্তানি পণ্য উৎপাদন জনপ্রিয় হয়ে উঠলে ম্যানরগুলিতে প্রচলিত উৎপাদন পদ্ধতিতে তা সম্ভব হয়নি। অথচ
পরিবর্তিত পরিস্থিতির চাহিদা অনুসারে ম্যানরগুলিতে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনাও সম্ভব হয়নি, ফলে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতি ভেঙে পড়তে থাকে। উপসংহার: উপরিউক্ত বিভিন্ন কারণে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয় এবং পতন শুরু হয়। সামন্ততন্ত্রের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে সেখানে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটতে থাকে। অবশ্য তখন আশ্চর্যজনকভাবে পূর্ব ইউরোপ এবং রাশিয়ায় এর উত্থান শুরু হয়, যা দীর্ঘদিন অস্তিত্বশীল থাকে। প্রশ্ন 22। মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল? ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। 4+4। উত্তর: মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যসমূহ টপিক সি এর 5 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরের সূচনা এবং ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য শীর্ষক অংশ দুটি দেখো। ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণসমূহ টপিক সি এর 21 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরের সামন্ততন্ত্রের পতনের কারণ শীর্ষক অংশটি দেখো। টপিক ডি: সামন্ততান্ত্রিক অর্থনীতি ভারত। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. গুপ্তযুগে সামন্ততন্ত্রের অন্যতম উপাদান ছিল উত্তর: অগ্রহার প্রথা। প্রশ্ন 2. গুপ্তযুগে ভারতের তথাকথিত সামন্ততন্ত্র সম্পর্কে বলা যায় যে? উত্তর: অগ্রহার ব্যবস্থা গুপ্তযুগে সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান ছিল। প্রশ্ন 3. ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন? উত্তর: ফিরোজ শাহ তুগলক। প্রশ্ন 4. উপর থেকে সামন্ততন্ত্র তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর: ডি কোসাম্বি। প্রশ্ন 5. ডক্টর রামশরণ শর্মা ভারতের সামন্ততন্ত্রের সময়কালকে কয়টি যুগে ভাগ করেছেন? উত্তর: 3টি। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1. গুপ্তযুগে ধর্মীয় উদ্দেশ্যে নিষ্কর জমি দান করার রীতি ড্যাশ প্রথা নামে পরিচিত? উত্তর: অগ্রহার। প্রশ্ন 2. নিচু থেকে সামন্ততন্ত্র তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাশ? উত্তর: ডি কোসাম্বি। পৃষ্ঠা 189। 3. ড্যাশ গুপ্তযুগের সামন্ততন্ত্রের অগ্রদূত বলা হয়? উত্তর: অগ্রহার প্রথাকে। 4. ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন ড্যাশ? উত্তর: ফিরোজ শাহ তুগলক। তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. গুপ্তযুগের সামন্ততান্ত্রিক উপাদানগুলির মধ্যে অন্যতম ছিল: 1. ব্যারনদের অস্তিত্ব, 2. দাস প্রথা, 3. অগ্রহার ব্যবস্থা, 4. বাণিজ্যের প্রসার। উত্তর: 1, 2, 3 সঠিক, 4 ভুল। প্রশ্ন 2. গুপ্তযুগে ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে বলা যায় যে? 1. গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। 2. অগ্রহার ব্যবস্থা গুপ্তযুগে সামন্ততন্ত্রের বিকাশে বাধা সৃষ্টি করেছিল। 3. ডক্টর রামশরণ শর্মা ও ডি কোসাম্বি গুপ্তযুগের সামন্ততন্ত্রের অস্তিত্বের বিপক্ষে অভিমত প্রকাশ করেছেন। 4. কোনো ঐতিহাসিক মনে করেন যে বাণিজ্যের অবক্ষয় এবং নগর জীবনের অবনতি গুপ্তযুগে সামন্ততন্ত্রের উত্থানে সহায়তা করেছিল। উত্তর: 1, 4 সঠিক এবং 2, 3 ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা এসএকিউ। মান 1। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1. গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল বলে কারা যুক্তি দেখান? উত্তর: গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল বলে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, ডক্টর রামশরণ শর্মা, ডক্টর ডি কোসাম্বি, ডক্টর দ্বিজেন্দ্রলাল ঝা, অধ্যাপক BNS যাদব, S গোপাল, ভকত প্রসাদ মজুমদার প্রমুখ যুক্তি দেখান। প্রশ্ন 2. কার বিবরণ থেকে জানা যায় যে প্রাচীন ভারতে কোনো কৃতদাস ছিল না? উত্তর: 300 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্তেনিসের বিবরণ থেকে জানা যায় যে প্রাচীন ভারতে কোনো কৃতদাস ছিল না। প্রশ্ন 3. গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না বলে কারা যুক্তি দেখান? উত্তর: গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না বলে ডক্টর দীনেশ চন্দ্র সরকার, হরবংশ মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী প্রমুখ যুক্তি দেখান। প্রশ্ন 4. গুপ্তযুগে সামন্ততন্ত্রের সহায়ক কয়েকটি উপাদান উল্লেখ করো।
উত্তর, গুপ্ত যুগে সামন্ততন্ত্রের সহায়ক কয়েকটি উপাদান হলো: 1. দাস প্রথা, 2. অগ্রহার ব্যবস্থা, 3. বাণিজ্যের অবনতি, 4. নগরের অবক্ষয় প্রভৃতি। প্রশ্ন 5, অগ্রহার প্রথা বলতে কি বোঝো? অথবা প্রাচীন ভারতে অগ্রহার প্রথা কি? উত্তর, ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ এবং ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান করার প্রথা চালু হয়। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় নামে পরিচিত। প্রশ্ন 6, ইক্তা শব্দের অর্থ কি? উত্তর, ইক্তা শব্দের অর্থ হলো এক অংশ। প্রশ্ন 7, ইক্তা ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ইক্তা ব্যবস্থার দ্বারা সুলতান তার খালিসা জমির বাইরে অবস্থিত জমিগুলি নির্দিষ্ট শর্ত ও কর্তব্য পালনের বিনিময়ে তার সেনাধ্যক্ষ, সৈনিক এবং অভিজাতদের মধ্যে বন্টন করে দিতেন। বিনিময়ে ইক্তাদার বা মুক্তি বা মাক্তি নামে ইক্তার প্রাপকরা সুলতানকে প্রয়োজনে সৈন্য সরবরাহ করতেন। মাক্তি তার অধীনস্থ এলাকায় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা এবং কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। প্রশ্ন 8, ইক্তা প্রথার বিবর্তন লেখো। উত্তর, বলবন ইক্তার হিসাব রক্ষা এবং কেন্দ্রের প্রাপ্য অর্থ কঠোরভাবে আদায় করার নীতি নেন। আলাউদ্দিন খলজি ইক্তা ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন। ফিরোজ শাহ তুগলক ইক্তা ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করে এই প্রথাকে বংশানুক্রমিক করে দেন। প্রশ্ন 9, কাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হয়? উত্তর, অগ্রহার ব্যবস্থাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হয়। প্রশ্ন 10, ভারতে সামন্ততন্ত্র সম্পর্কে ডক্টর রামশরণ শর্মার মত কি ছিল? উত্তর, ডক্টর রামশরণ শর্মা 300 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দকে প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব কাল হিসেবে চিহ্নিত করেছেন। ডক্টর রামশরণ শর্মা 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দকে প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের বিকাশ কাল হিসেবে চিহ্নিত করেছেন। পৃষ্ঠা 190। ডক্টর রামশরণ শর্মা 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দকে প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অবক্ষয়ের কাল হিসেবে চিহ্নিত করেছেন। প্রশ্ন 11, ওয়াতন জায়গির বলতে কি বোঝো? উত্তর, ওয়াতন শব্দের আক্ষরিক অর্থ হল বাস্তু ভিটা। যে মনসবদার তার নিজস্ব অঞ্চলের ভূমধ্যিকারী হিসেবে জায়গিরের মাধ্যমে বেতন পেতেন, সেই জায়গিরকে বলা হতো ওয়াতন জায়গির। এই জায়গিরের উপর মুঘল কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছিল সীমিত এবং এগুলি হস্তান্তর করা যেত না। রচনাধর্মী প্রশ্নোত্তর বা LAQ, মান 8। প্রশ্ন 1, প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে বিতর্কটি কি? উত্তর, সূচনা। কোন কোন পণ্ডিত প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের বিভিন্ন উপাদানের উপস্থিতির প্রসঙ্গ তুলে ধরে বলেন যে প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল, আবার কেউ কেউ বলেছেন যে প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। বিশেষ করে মধ্যযুগের পশ্চিম ইউরোপীয় ধাঁচের সামন্ততন্ত্র তো নয়। সামন্ততন্ত্রের অস্তিত্ব বিতর্ক। 1, সামন্ততন্ত্রের অস্তিত্বের সপক্ষে মতামত। ঐতিহাসিক ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত এবং রামশরণ শর্মা, ডক্টর DD কোসাম্বি, ডক্টর দ্বিজেন্দ্রনাথ ঝা, অধ্যাপক BNS যাদব, S গোপাল, ভগৎ প্রসাদ মজুমদার প্রমুখ মনে করেন যে প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল। এই প্রসঙ্গে তারা প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উপাদান হিসেবে নিম্নলিখিত বিষয়গুলির অস্তিত্বের কথা তারা তুলে ধরেন। 1, দাস প্রথা। সামন্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল দাস প্রথার অস্তিত্ব। বৈদিক সাহিত্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, বিভিন্ন স্মৃতিশাস্ত্র এবং অন্যান্য উপাদান থেকে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল বলে জানা যায়। 2, অগ্রহার ব্যবস্থা। প্রাচীন যুগে ভারতে রাজার অভিজাত এবং অন্যান্য ধনী ব্যক্তিরা পুণ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মস্থানে এবং ব্রাহ্মণদের ভূমিদান করতেন। এই দান প্রথা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। অগ্রহার ব্যবস্থার ফলে জমিতে দান গ্রহীতার ব্যক্তিগত অধিকার স্থাপিত হয় এবং জমির ওপর রাজার বা রাষ্ট্রের মালিকানা হ্রাস পায়। 3, কৃষকের বদ্ধ জীবন। আদি মধ্যযুগে ব্র্যাকেটে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ কৃষককে হালকর, বদ্ধহল প্রভৃতি শব্দ দ্বারা চিহ্নিতকরণের বিষয়টি থেকে পণ্ডিতগণ ব্যাখ্যা করেন যে এ যুগে কৃষকরা জমির মালিকানা থেকে বঞ্চিত হয়ে শুধু প্রভুর জমিতে শ্রমদানে বাধ্য হয়েছিল।
4. শিল্প বাণিজ্যের অবনতি। আদি মধ্যযুগে স্বনির্ভর গ্রামীণ কৃষি অর্থনীতির প্রসার ঘটেছিল, যেখানে কৃষক গ্রাম জীবনের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনে আদৌ আগ্রহী ছিল না। বিভিন্ন পুরাণ থেকে বৈশ্যদের কলিযুগে বাণিজ্যের পেশা ছেড়ে কৃষিকাজে নিযুক্ত হওয়ার ইঙ্গিত মেলে। 5. নগরের অবক্ষয়। শিল্প বাণিজ্যের অবনতির ফলে প্রাচীন ভারতের একসময় নগরগুলির অবক্ষয় শুরু হয়। ডক্টর রামশরণ শর্মার মতে নগরের রক্তাল্পতা ভারতের আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেছিল। 2. সামন্ততন্ত্রের অস্তিত্বের বিপক্ষে মতামত। ঐতিহাসিক ডক্টর দীনেশ চন্দ্র সরকার, হরবংশ মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ডক্টর রণবীর চক্রবর্তী প্রমুখ মনে করেন যে প্রাচীন ভারতে কখনোই পশ্চিম ইউরোপের মতো সুস্পষ্ট সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। এই প্রসঙ্গে তারা প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অনস্তিত্বের উপাদান হিসেবে নিম্নলিখিত বিষয়গুলির কথা তুলে ধরেন। ক. শক্তিশালী কেন্দ্রীয় শাসন। গুপ্ত যুগে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অস্তিত্ব ছিল বলে তারা মনে করেন। তাদের মতে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অস্তিত্ব থাকায় গুপ্ত যুগে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক প্রভুদের আধিপত্য প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা ছিল না। খ. কৃষকের মালিকানা। হরবংশ মুখিয়া মনে করেন যে আলোচ্য সময়কালে ভারতে উৎপাদনের উপকরণের ওপর সামন্ত প্রভুর নয়, কৃষকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত ছিল। গ. সমৃদ্ধ বাণিজ্য। ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ বাণিজ্যের কেন্দ্র হিসেবে উত্তর ভারতে মণ্ডপিকা, দক্ষিণ ভারতের নগরমগুলির উল্লেখ করেছেন। এর দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন যে আলোচ্য সময়ে ভারতের বাণিজ্য যথেষ্ট সমৃদ্ধ ছিল। ঘ. নগর সভ্যতার বিকাশ। ডক্টর শর্মা প্রমুখের বক্তব্যকে খণ্ডন করে ব্রজদুলাল চট্টোপাধ্যায় প্রমুখ বিভিন্ন লেখমালার সাহায্যে প্রমাণ দিয়েছেন যে আলোচ্য সময়কালে ভারতে নগরায়নের ধারা মোটেই সংকুচিত হয়নি। উপসংহার। প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে সংশয় থাকলেও তখন ভারতে সামন্ততান্ত্রিক ধাঁচের কিছু বৈশিষ্ট্য অবশ্যই উপস্থিত ছিল, তবে তা পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের কাঠামোর মতো এতটা সুস্পষ্ট সামন্ততান্ত্রিক কাঠামো উপস্থিত ছিল না বলেই ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে সংশয়ের সূত্রপাত ঘটেছে। প্রশ্ন 2. সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর. সামন্ততন্ত্র। ইংরেজি ফিউডালিজম কথাটির বাংলা প্রতিশব্দ হলো সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা। ফিউডালিজম কথাটি এসেছে লাতিন শব্দ ফিউডালিস এবং ফরাসি শব্দ ফেডালিতে থেকে। সামন্ততন্ত্র বলতে কি বোঝায় তা বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। 1. সাধারণ অর্থ। সাধারণভাবে সামন্ততন্ত্র বলতে এক বিশেষ ধরনের শাসনতান্ত্রিক কাঠামো বোঝায়, যেখানে কেন্দ্রীয় শক্তির অধীনে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে এবং কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের হাতে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে থাকে। অন্যভাবে বলা যায়, ভূমি মালিকানা ও ভূমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাই হল সামন্ততন্ত্র। পৃষ্ঠা 191। 2. বোলাভিয়ের অভিমত। বোলাভিয়ের মতে সামন্ততন্ত্র হল সার্বভৌম অধিকারের বিভাজন, যেখানে প্রশাসনকে খণ্ডিত এবং বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয়। 3. কার্ল মার্কসের অভিমত। কার্ল মার্কসের মতে স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের দ্বারা বৃহৎ ভূসম্পত্তিতে কৃষি এবং হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থাই হল সামন্ত ব্যবস্থা। 4. পি.ডি. মায়ার্সের অভিমত। পি.ভি. মায়ার্সের মতে সামন্ততন্ত্র হল এক বিশেষ সমাজ এবং সরকার পরিচালনা ব্যবস্থা, যা বিশেষভাবে অনুশীলিত এক ভূমিসত্ত্ব ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেটি মধ্যযুগের শেষ পর্বে ইউরোপে বিকাশ লাভ করেছিল এবং যা একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ইউরোপে বিরাজ করছিল। 5. এ.কে. নাজমুল করিমের অভিমত। অধ্যাপক এ.কে. নাজমুল করিম সামন্ততন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে
ইনভার্টেড কমার মধ্যে সামন্ত প্রথা বলতে এমন একটি সমাজ ও সংস্কৃতিকে বোঝায় যেখানে ভূমি হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি, ইনভার্টেড কমা ক্লোজ। ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য। প্রাচীন এবং মধ্যযুগে ইউরোপে সামন্ততান্ত্রিক অর্থনৈতিক কাঠামো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ইউরোপের কাঠামোর মতো না হলেও প্রাচীন এবং মধ্যযুগের ভারতে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটে বলে বিভিন্ন ঐতিহাসিক যুক্তি দিয়ে দেখিয়েছেন। ভারতে সামন্ত প্রথার বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন 1. স্বয়ংসম্পূর্ণ গ্রাম জীবন। সামন্ততান্ত্রিক সমাজে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্বয়ংসম্পূর্ণ গ্রাম্য জীবন, অর্থাৎ গ্রামে বসবাসকারী সকলের প্রয়োজনীয় সামগ্রী গ্রামেই উৎপাদিত হতো। ভারতীয় সামন্ততন্ত্রের যুগে এদেশে স্বয়ংসম্পূর্ণ গ্রাম জীবনের অস্তিত্ব ছিল। 2. নগরায়নের অভাব। কৃষি উৎপাদনের জন্য গ্রাম, কৃষক, খামারবাড়ি প্রভৃতি অপরিহার্য। নগরের প্রতিষ্ঠা ও প্রসার সামন্ততন্ত্রের বিরোধী। ভারতীয় সামন্ততন্ত্রের যুগেও গ্রামগুলি বিকাশ ঘটে এবং নগরায়নের বিকাশ ব্যাহত হয়। 3. কৃষিভিত্তিক সমাজ। ভারতীয় সামন্ত প্রথায় সমাজ ছিল মূলত কৃষিভিত্তিক। সমাজের নিম্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। কৃষিকাজকে কেন্দ্র করে দেশের গোটা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো। দেশে শিল্প এবং বাণিজ্য ছিল গৌণ। শিল্প ও বাণিজ্য যেটুকু ছিল তা মূলত কৃষি প্রসূত। 4. ভূমি ও মানুষের সম্পর্ক। ভারতীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থার মূল উপকরণ ছিল ভূমি। ভূমিকে কেন্দ্র করেই সমগ্র কৃষিকাজ চলত, তাই স্বাভাবিকভাবেই মানুষ ভূমির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত ছিল। 5. জমিতে ব্যক্তিগত মালিকানার অভাব। জমিতে কৃষক উৎপাদকের কাজে নিযুক্ত থাকলেও সেই জমিতে কৃষকের ব্যক্তিগত মালিকানা ছিল না। জমির প্রকৃত মালিক ছিল ভূস্বামী বা সামন্ত প্রভু এবং চূড়ান্ত মালিক ছিল রাষ্ট্র। 6. সেচ ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। কৃষিকাজের জন্য কৃষকের জমিতে জলসেচের প্রয়োজন ছিল। ভারতীয় সামন্ততন্ত্রে এই সেচ ব্যবস্থায় কৃষকের ব্যক্তিগত অধিকার ছিল না, তা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতো। 7. প্রভুর শ্রেষ্ঠত্ব। ভারতীয় সামন্ততন্ত্রে কৃষি জমির মালিকানা ছিল সামন্ত প্রভুর হাতে, তাই উৎপাদন ব্যবস্থা তথা সমগ্র অর্থনৈতিক কাঠামোতে স্বাভাবিকভাবেই প্রভুর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্ন 3. প্রাচীন যুগে ব্র্যাকেটে গুপ্ত যুগে সামন্ততন্ত্রের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি ব্র্যাকেটে সামন্ততন্ত্রের সহায়ক উপাদানগুলি ব্র্যাকেট ক্লোজ উল্লেখ করো। প্রাচীন ভারতে কোন সময় সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়? 4+4। উত্তর: প্রাচীন যুগে সামন্ততন্ত্রের অস্তিত্বের সমর্থনে অভিমত। টপিক ডি এর 1 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরের সামন্ততন্ত্রের অস্তিত্ব বিতর্ক এর অন্তর্গত সামন্ততন্ত্রের অস্তিত্বের সপক্ষে মতামত শীর্ষক অংশটি দেখো। তার সঙ্গে সামন্ততন্ত্রের বিকাশের সময়কাল। প্রাচীন ভারতে খ্রিস্টীয় 4th শতকে থেকে খ্রিস্টীয় 11 শতকের মধ্যবর্তী সময় অর্থাৎ 300 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়। ডক্টর রামশরণ শর্মা প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়ের 3টি সময়কালকে চিহ্নিত করেছেন। তার মতে: 1. উত্থান পর্ব। ভারতে 300 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে সামন্ততন্ত্রের উত্থান ঘটেছে। 2. চূড়ান্ত বিকাশ পর্ব। 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটেছে। 3. অবক্ষয় পর্ব। 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে সামন্ততন্ত্রের অবক্ষয় পর্ব চলেছে। ডক্টর নুরুল হাসানের অভিমতে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে ডক্টর রামশরণ শর্মার উপরোক্ত কাল বিভাজনের বিষয়ে কিছুটা আপত্তি জানিয়ে ঐতিহাসিক ডক্টর নুরুল হাসান বলেছেন যে মোগল আমলেও ভারতে সামন্ত প্রথার অস্তিত্ব ছিল। প্রশ্ন 4. গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশের সামন্ত প্রথা উত্থানের পটভূমি লেখো, অথবা গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। উত্তর: সূচনা। প্রাচীন ভারতে বিশেষত গুপ্ত যুগে সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল। বিশেষ কিছু ব্যবস্থা বা ঘটনা সামন্ততন্ত্রের উত্থানকে সহজ করেছিল। পৃষ্ঠা 192। গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি। 1.
কৃষকের বদ্ধ জীবন। গুপ্তযুগে, বিশেষ করে আদি মধ্যযুগে ভারতের কৃষক সমাজ ভূমির মালিকানা হারিয়ে প্রভুর জমির শ্রমদানে বাধ্য হয়েছিল বলে অনেকে মনে করেন। ডক্টর যাদব দেখিয়েছেন যে আদি মধ্যযুগে হালকর, বদ্ধ হল প্রভৃতি শব্দগুলি কৃষকের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে থাকে। এর থেকে তিনি অনুমান করেন যে সে যুগে কৃষকরা নিজস্ব অধিকার হারিয়ে প্রভুর জমিতে আবদ্ধ হয়ে পড়েছিল। 2. বাণিজ্যের অবনতি। সামন্ততন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হল কৃষি অর্থনীতির ওপর বেশি নির্ভরতা এবং বাণিজ্যের অবনতি। ডক্টর রামশরণ শর্মা এবং ডক্টর যাদব দেখিয়েছেন যে গুপ্তযুগে অগ্রহার ব্যবস্থার বিকাশের ফলে স্বনির্ভর গ্রামীণ কৃষি অর্থনীতি মুখ্য হয়ে ওঠে। রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে রোমের সক্রিয় বাণিজ্যিক সম্পর্ক শেষ হয়ে যায়, ফলে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। 3. নগরের অবক্ষয়। অগ্রহার প্রথাকে ভিত্তি করে গুপ্তযুগে উদ্ভূত নতুন ভূস্বামীরা কৃষি উৎপাদনে শ্রমের ওপর জোর দিলে শিল্প এবং বাণিজ্য অবহেলিত হয়, ফলে নগরগুলির অবক্ষয় শুরু হয়। এ সময় প্রাচীন নগর জীবনের অবক্ষয় এবং গ্রাম জীবনের প্রসার সামন্ততান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। 4. সম্রাট ও কৃষকের মধ্যবর্তী শাসক গোষ্ঠী। ডক্টর কোসাম্বীর মতে খ্রিস্টীয় 3য় শতকের মধ্যে ভারতে সম্রাট তার অধীনস্থ বিভিন্ন স্থানীয় শাসকদের নিজেদের এলাকায় রাজস্ব আদায়, শাসন পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতি বিষয়ে কিছু কিছু অধিকার দেন। ঊর্ধ্বতন সম্রাট কর্তৃক স্থানীয় শাসকদের এরূপ অধিকার দানকে ডক্টর কোসাম্বীর ওপর থেকে সামন্ততন্ত্র বলে অভিহিত করেছেন। ডক্টর কোসাম্বীর মতে খ্রিস্টীয় 7ম-8ম শতক নাগাদ সম্রাট এবং কৃষকের মধ্যবর্তী স্তরে নতুন ভূমধ্যিকারী গোষ্ঠীর উত্থান ঘটে, যারা কৃষকদের উপর বল প্রয়োগ করে কৃষি উৎপাদনকে সচল রাখত। ডক্টর কোসাম্বী একে নিচু থেকে সামন্ততন্ত্র বলে অভিহিত করেছেন। গুপ্তযুগে সামন্ততন্ত্রের উত্থানে অগ্রহার প্রথার ভূমিকা। ভারতে গুপ্তযুগে সম্রাট এবং বিভিন্ন ধনী ব্যক্তি পূর্ণ অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্রাহ্মণদের নিষ্কর জমি দান করতেন। দান গ্রহীতা স্বয়ং প্রাপ্ত জমি বা গ্রামের রাজস্ব আদায়, আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসন এবং বিচার কার্য পরিচালনা প্রভৃতি যাবতীয় বিষয়ের অধিকারী হতেন। এটি অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত। এই প্রথার দ্বারা জমির যাবতীয় অধিকার চলে যেত দান গ্রহীতা অর্থাৎ জমির প্রাপকের হাতে। জমির প্রাপক এই দান প্রাপ্ত জমির যাবতীয় রাজস্ব আদায় এবং ভোগ করতেন। এই জমিতে বসবাসকারী মানুষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, বিচার কার্য পরিচালনা প্রভৃতি অধিকারও জমির প্রাপকের হাতে চলে যেত। দান প্রাপ্ত ভূমির ওপর অবস্থিত যাবতীয় সম্পদ, এমনকি ভূমির নিচে অবস্থিত খনিজ সম্পদেও জমির প্রাপকের অধিকার সুপ্রতিষ্ঠিত হতো। এইভাবে ভূমিদান ব্যবস্থার মাধ্যমে দেশের স্থানীয় বিভিন্ন ভূস্বামীর আবির্ভাব ঘটে, যা সামন্ততন্ত্রের ভিত্তি রচনা করে। প্রশ্ন 5. ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্বের সহায়ক উপাদানগুলি সংক্ষেপে উল্লেখ করো। গুপ্তযুগে অগ্রহার ব্যবস্থা সামন্ততন্ত্রের বিকাশে কতখানি সহায়তা করেছিল? 3+5। উত্তর: সামন্ততন্ত্রের সহায়ক উপাদান। প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্বে প্রমাণ দিতে গিয়ে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, ডক্টর রামশরণ শর্মা, ডক্টর ডি কোসাম্বী, ডক্টর দ্বিজেন্দ্রনাথ ঝা, অধ্যাপক BSS যাদব, S গোপাল প্রমুখ পণ্ডিতগণ সামন্ততন্ত্রের বিভিন্ন সহায়ক উপাদান বা তথ্যের উল্লেখ করেন। এই উপাদানগুলি হল: 1. ভারতীয় সমাজে দাস প্রথার অস্তিত্ব। 2. অগ্রহার প্রথার দ্বারা ভূমিদানের ফলে নতুন ভূমধ্যিকারী শ্রেণীর উত্থান ঘটা। 3. কৃষিভিত্তিক স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটা। 4. কৃষকদের জমির সঙ্গে কঠোর বন্ধনে আবদ্ধ হয়ে পড়া। 5. মুদ্রার সংখ্যা কমে গিয়ে মুদ্রা অর্থনীতি সংকটের সম্মুখীন হয়েছিল। 6. দেশে শিল্প ও বাণিজ্য হ্রাস পেয়েছিল। 7. প্রাচীন নগরগুলিতে অবক্ষয় শুরু হয়েছিল। সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার ব্যবস্থার সহায়তা। সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করার জন্য অগ্রহার ব্যবস্থাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হয়। এই ব্যবস্থার অন্তর্গত নিম্নলিখিত বিষয়গুলি সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করেছিল:
এক, ব্যক্তি মালিকানার প্রসার। ডক্টর রামশরণ শর্মার মতে গুপ্ত যুগে জমির উপর রাজকীয় এবং গোষ্ঠী মালিকানা সংকুচিত হয়ে ব্যক্তি মালিকানার প্রসার ঘটতে থাকে। এর অন্যতম কারণ ছিল অগ্রহার ব্যবস্থার মাধ্যমে ধর্মস্থানে ও ব্রাহ্মণদের উদ্দেশ্যে ভূমিদান। রাজা ধর্মস্থানে এবং ব্রাহ্মণদের যে ভূমি দান করতেন তাতে রাজার আর কোনো অধিকার থাকত না। 2, ভূমিদান। গুপ্ত রাজা ও ধনী ব্যক্তিরা পুণ্য অর্জনের উদ্দেশ্যে ধর্মস্থান ও ব্রাহ্মণদের ব্র্যাকেটে পরবর্তীকালে যোদ্ধাদের ব্র্যাকেট ক্লোজ যে নিষ্কর ভূমি দান করতেন তার যাবতীয় অধিকার দান গ্রহীতার হাতে চলে যেত। দান গ্রহীতা এই দানপ্রাপ্ত জমির সমগ্র রাজস্ব আদায়, ওই ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, বিচার কার্য পরিচালনা করা প্রভৃতি সার্বিক দায়িত্ব পালনের অধিকার চলে যেত দান গ্রহীতার হাতে। দানপ্রাপ্ত ভূমির নিচে অবস্থিত খনিজ সম্পদেও দান প্রাপকের সম্পূর্ণ অধিকার জন্মাত। 3, ত্রিস্তর ব্যবস্থা। সমকালীন স্মৃতিশাস্ত্রগুলিতেও উল্লেখ পাওয়া যায় যে ভূমিদানের ফলে ভূমি ব্যবস্থায় 3টি স্তরের সৃষ্টি হয়েছিল। এগুলি হল: 1, মহিপতি বা রাজা, 2, ভূস্বামী বা জমির প্রাপক এবং 3, কর্ষক বা শোষিত কৃষক শ্রেণী। অর্থাৎ ভূমিদানের ফলে সামন্ততন্ত্রের উপাদান হিসেবে সর্বোচ্চ শিখরে রাজা, মধ্যবর্তী স্তরে বিভিন্ন ভূস্বামী এবং নিম্ন স্তরে শোষিত কৃষক শ্রেণী অবস্থান করত। এ থেকে প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের বিকাশের ধারাটি স্পষ্ট হয়ে ওঠে। উপসংহার: ডক্টর দীনেশ চন্দ্র সরকার, ডক্টর রণবীর চক্রবর্তী প্রমুখ অগ্রহার ব্যবস্থার মাধ্যমে ভারতে রাজার ক্ষমতা হ্রাস এবং সামন্ততন্ত্রের বিকাশের যুক্তি খণ্ডন করেছেন। ডক্টর সরকার মনে করেন যে গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা রাজার ক্ষমতা হ্রাস বা মুদ্রা অর্থনীতির অবক্ষয়ের কোনো প্রমাণ দেয় না।